আমরা রথিপুর বড়দা বাণীপীঠ এইচএস এই স্কুলটা সলভ করব। পরিবেশ বিজ্ঞান অষ্টম শ্রেণীর অংশ। এটা দুটো পার্ট আছে, একটা ভৌতবিজ্ঞান আর একটা জীবনবিজ্ঞান। ভৌতবিজ্ঞানে বিভিন্ন প্রশ্ন আছে, সেই প্রশ্ন নিয়ে সম্পূর্ণ অবশ্যই আলোচনা করব। তারপরে জীবনবিজ্ঞান প্রশ্ন আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে, আর তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। আজকে চলে আসছি আজকে প্রথম প্রশ্নে। তোমরা এটা দেখবে 205 এবং 206, অর্থাৎ রথিপুর বড়দা বাণীপীঠ, এটা 205 থেকে 206-এর মধ্যে তোমরা বিভিন্ন প্রশ্নগুলো পাবে। আর এটা 15তম স্কুল, 15। আচ্ছা, নাম্বার 1 ভৌতবিজ্ঞানের প্রথম প্রশ্ন হলো অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়। অপশান এ H2, অপশান বি N2, অপশান সি CO2, অপশান ডি O2। মনে রাখতে হবে H2 মানে তড়িৎ বিশ্লেষণের পরে ক্যাথোডে উৎপন্ন H2। ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় গ্যাসটি অপশান এ মিথেন, অপশান বি অক্সিজেন, অপশান সি অ্যাসিটিলিন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। এটা অপশান সি হবে, অবশ্যই তোমরা অ্যাসিটিলিন লিখবে। উন্মেষালে জলের স্ফুটনাঙ্ক অপশান এ কমে, অপশান বি বাড়ে, অপশান সি একই থাকে, অপশান ডি প্রথমে বাড়ে পরে কমে। এটা মনে রাখতে হবে, ওটা বাড়ে হবে। তাপ সঞ্চালনে নাম্বার এ হলো পরিবহন, নাম্বার বি হলো পরিচলন, নাম্বার সি হলো বিকিরণ, নাম্বার ডি হলো প্রতিফলন পদ্ধতির দ্বারা বায়ুপ্রবাহ হয়। এটা মনে রাখবে, পরিচলন তাপ সঞ্চালনের পরিচলন পদ্ধতির দ্বারা বা পরিচলন পদ্ধতির জন্য বায়ুপ্রবাহ হয়। এরপরে আমরা চলে আসছি, সেটা হলো সত্য মিথ্যা বলতে বলছে, ঠিক ভুল বলতে বলছে যে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। না, বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যম দরকার নেই, তাহলে এটা ভুল হবে। তাহলে দেখো, ড্যাশ কম্পনি বর্জ্যপাতের সময় শব্দ উৎপন্ন হয়। ড্যাশ কম্পনি বর্জ্যপাতের সময় শব্দ উৎপন্ন হয়, অবশ্যই বায়ুর কম্পনে। এরপরে বলা আছে, এটা হলো তাহলে ড্যাশ কম্পনি বর্জ্যপাতের সময় শব্দ উৎপন্ন হয়, এটা বায়ুর কম্পনি বর্জ্যপাতের সময় শব্দ উৎপন্ন হয়। এরপরে আসছি 1 ক্যালোরি। গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা কি বলবো? 1 ক্যালোরি বলবো। এরপরে আমরা চলে আসছি যে আলুর মধ্যে উপস্থিত যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল এবং অক্সিজেনে বিয়োজিত করে তার নাম হলো ক্যাটালেজ। তাহলে আলুর মধ্যে ক্যাটালেজ সেটা হলো মানে হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে বিয়োজিত করে। তারপরে ঠিক ভুল বলতে বলছে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। এটা সত্যি কথা, জারণ বিজারণ সবসময় কিন্তু একই সঙ্গে ঘটে, এটা সত্য বা ঠিক আমরা বলবো। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম বরফকে গলিয়ে জলে পরিণত করে সেই জলের উষ্ণতা 10 ডিগ্রি বৃদ্ধি করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? তাহলে আমরা কি বলবো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 10 গ্রাম বরফকে গলিয়ে জলে পরিণত করে সেই জলের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলে আসবে, তারপরে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলে পরিণত হবে। তাহলে আমরা এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলে পরিণত করতে কত তাপ লাগবে প্রথমে এটা বার করছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 10 গ্রাম জলে পরিণত করতে তাপ লাগবে, সেটা Q1 = M × L।
তাহলে এখান থেকে আমরা দেখো এম মানে কত, এম মানে 10, তাহলে এম এর মান 10 বসানো হয়েছে। এল এর মান 10, এল এর মান 80, কারণ এল মানে হলো বরফ গলনের লিনতাপ, তাহলে বরফ গলনের লিনতাপ 80 হবে, তাহলে 10 × 80, তাহলে আমরা বলবো Q1 সমান আমরা কত বলবো, সেটা 800 ক্যালোরি। Q1 সমান কত হবে, 800 ক্যালোরি। তাহলে এবারে মনে রাখতে হবে যে 0°C তাপমাত্রা জল 10°C তাপমাত্রা জলে আসছে। তাহলে এখানে কি বলবো, তার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে 1 ক্যালোরি g/-1°C/-1, এটা হলো জলের আপেক্ষিক তাপ। তাহলে 0°C তাপমাত্রা জলকে 10°C তাপমাত্রা জলে পরিণত করতে তাপ লাগবে, আমি Q2 সমান বলছি MST, এম এর মান 10, এস এর মান 1, টি এর মান কত 10 হলো। তাহলে তাপমাত্রা বৃদ্ধি 10 বলা আছে, তাহলে এখানে MST করেছি, তাহলে এম এর মান কত, এম এর মান 10, এস এর মান 1, আর টি মানে তাপমাত্রা দেখো এখানে কত করা আছে, 0° থেকে 10°C আসছে, তাহলে 10 - 0 মানে 10, তাহলে সেই জন্য এখানে কি করা আছে, টি এর মান 10 বসানো হয়েছে। তাহলে 10 × 10 গুণ করলে 100 হবে। তাহলে মোট প্রয়োজনীয় তাপ আগে কত ছিল, Q1 সমান 800, আর এখন Q2 সমান 100 বেরিয়েছে, তাহলে মোট প্রয়োজনীয় তাপ কত হবে, Q1 + Q2, 800 + 100 সমান 900 ক্যালোরি। এটা হয়ে গেল। দেখো তাপমোচী পরিবর্তন এবং তাপগ্রাহী পরিবর্তন কি, এটা বলতে বলছি। তোমরা দেখবে মেদিনীপুর 12 নম্বর স্কুল, মেদিনীপুর কলেজিয়েট স্কুল আছে, 12 নম্বর যে মেদিনীপুর কলেজিয়েট স্কুল আছে, তার ভৌতবিজ্ঞানের 4-3 উত্তরটা তোমরা দেখবে, পুরো সলভ করা আছে, সম্পূর্ণ বুঝতে পারবে, ভিডিওটা দেখে নেবে। 12 নম্বর স্কুল মেদিনীপুর কলেজিয়েট স্কুল, সেখানে 4-3 উত্তরটা সলভ করা আছে। তারপরে 3টা, খাবার সোডা ও অক্সালিক অ্যাসিডের মিশ্রণে জল যোগ করলে, খাবার সোডা ও অক্সালিক অ্যাসিডের মিশ্রণে জল যোগ করলে CO2 গ্যাস উৎপন্ন হয়, কিন্তু এই মিশ্রণে কেরোসিন যোগ করলে CO2 উৎপন্ন হয় না কেন? দেখো সুন্দর করে লেখা আছে, মনে রাখবে খাবার সোডা আয়নীয় যৌগ হওয়ার জন্য জলে দ্রবীভূত হয়, তাহলে খাবার সোডা অক্সালিক অ্যাসিড মিশ্রণে জল যোগ করলে CO2 উৎপন্ন হবে, কারণ বিক্রিয়া করে। তাহলে খাবার সোডা জলে দ্রবীভূত হয়, এবং তাই খাবার সোডা এবং ওই অক্সালিক অ্যাসিডের মিশ্রণে কি উৎপন্ন হচ্ছে, CO2 বা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। কিন্তু কেরোসিন হলো জৈব দাবক, খাবার সোডা কেরোসিনে দ্রবীভূত হয় না, তাহলে দ্রবীভূত যখন হয় না তাহলে বিক্রিয়া করবে না, তাহলে বিক্রিয়া না করলে CO2 উৎপন্ন হবে না। হয়ে গেল এটা। তারপরে আমরা 2Na + H2 = 2NH, এই বিক্রিয়াতে আমরা জারণ বিজারণ ব্যাখ্যা করতে বলছে। দেখো এটা হলো জারণ আমরা বলবো, তাহলে 2Na, তাহলে এখানে আমরা বলবো 2Na মাইনাস, দুটো ইলেকট্রন আছে, তাহলে 2Na+ হয়ে গেল। বিজারণ কী হবে, H2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ হলো, তাহলে 2H- হয়ে গেল। তাহলে জারণ ঘটলো, বিজারণ ঘটলো, তাহলে এখানে Na কি, Na হলো বিজারক দ্রব্য, আর H2টা কী হবে, H2টা হলো জারক দ্রব্য হিসাবে ব্যাখ্যা করা যায়। তাহলে Na হলো, আমরা কি বলবো, Na হলো ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করলে আমরা কি বলবো, বিজারক দ্রব্য হিসাবে কাউন্ট করব। আর এখানে H2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটাকে আমরা জারক হিসাবে কাউন্ট করব। তাহলে হয়ে গেল এটা। এরপরের প্রশ্ন আছে যে তড়িৎ লেপন কি, লোহার ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড ও ক্যাথোড হিসাবে কী কী ব্যবহার তুমি করবে। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নেবে। বাঁটরা MSPC হাই স্কুল আছে, বাঁটরা MSPC হাই স্কুল, এখানে 4-এর দাগে 4, মানে ভৌতবিজ্ঞান পোর্শনের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স পোর্শনের 4-এর দাগে 4 উত্তরটা দেখে নেবে, পুরো ভালো করে ব্যাখ্যা করা আছে, এবং অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে, তার সঙ্গে এই উত্তরটাও পেয়ে যাবে। এরপরে আমরা চলে আসছি অনুঘটকের দুটো বৈশিষ্ট্য। তাহলে অনুঘটকের এরপরে আমরা 206 পেজে চলে আসছি। অনুঘটকের দুটো বৈশিষ্ট্য, এটা উত্তরটা আগে করা আছে, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল আছে,
এর 4-এর 1-এর উত্তরটা তোমরা খুব ভালো করে দেখে নেবে। ভৌতবিজ্ঞানের পোর্শনটা দেখবে, কিন্তু জীবনবিজ্ঞান এটা ভৌতবিজ্ঞানের প্রশ্ন, ভৌতবিজ্ঞানের পোর্শন দেখবে। অনুঘটকের 3টে বৈশিষ্ট্য লেখা আছে, তোমরা 2টো করে নেবে। তারপরে দেখো তরলের বাষ্পায়ন উষ্ণতা এবং উপরিতলের ক্ষেত্রফলের উপরে কীভাবে নির্ভর করে। দেখে নাও, সুন্দর করে লেখা আছে। তরলের দেখো বাষ্পায়ন নির্ভর করে উষ্ণতার উপরে, উষ্ণতা বাড়লে বাষ্পায়নের হার বাড়বে। তাহলে এখন উষ্ণতা অত্যন্ত বেশি, তাহলে জলের বাষ্পায়ন বেশি হচ্ছে, তাহলে উষ্ণতা বাড়লে বাষ্পায়ন অবশ্যই বাড়বে। 2 নম্বর হলো উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল, তরলের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বাষ্পায়নের হার বাড়বে। তাহলে তরলের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি হলে বাষ্পায়নের হার বাড়বে। তাহলে বলা আছে বাষ্পায়ন উষ্ণতা এবং ক্ষেত্রফলের উপর কীরকম নির্ভর করে, এই দুটো হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট আমি এক্সট্রা লিখে রেখেছি, করতে পারো। সেটা হলো যদি পরীক্ষায় দেয়, যদি পরীক্ষায় না দেয় লিখতে হবে না, সেটা বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহের হার বাড়লে বাষ্পায়ন কিন্তু অত্যন্ত দ্রুত হবে। তাহলে 3টে পয়েন্ট, উষ্ণতা বাড়লে বাষ্পায়ন বাড়বে, তরলের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বাষ্পায়ন বৃদ্ধি পাবে, আর বায়ুপ্রবাহ হার বাড়লে বাষ্পায়নের হার বাড়বে বা বাষ্পায়ন দ্রুত ঘটবে। এরপরে আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা করব। এটা আমরা অলরেডি ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা হয়নি বলে নতুন করে করতে হচ্ছে। সেই জন্যে তোমরা ভাববে এটা কিন্তু আমরা ডাইরেক্ট করেছিলাম, কিন্তু এটা আমরা করেছিলাম কিন্তু ভিডিওটা হয়নি বলে আবার নতুন করে করতে হচ্ছে। 2,4-D আগাছানাশক, পতঙ্গনাশক, ছত্রাকনাশক কোনোটিই নয়, সেটা হলো অপশানে আগাছানাশক। তারপরে ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণীটি, সেটা হলো স্ত্রী অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, এডিস মশা, বালি মাছি। এটা মনে রাখ, ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণীটি, সেটা হলো অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, এডিস মশা, আর একটা আছে বালি মাছি। এটা হলো এডিস মশা হবে, কিন্তু এখানে স্ত্রী এডিস মশা, এখানে যদি স্ত্রী এডিস মশা নেই, শুধু এডিস মশা আছে, এটাই ঠিক দেবে, কিন্তু মনে রাখবে স্ত্রী এডিস মশা। খারিফ ফসলের একটি উদাহরণ কি? গম, ছোলা, ভুট্টা, মটর। এটা অবশ্যই ভুট্টা হবে। নন সিটার মুরগি হলো কোচিন, লেঘর্ন, আসিল, ব্রাহ্মা। নন সিটার মুরগি হলো কোচিন, লেঘর্ন, আসিল, ব্রাহ্মা, অবশ্যই লেঘর্ন হবে। তারপরে এটা ভিডিওটা আগে আমরা করেছিলাম, কিন্তু ক্যামেরায় ঠিকঠাক ক্যামেরায় ঠিকঠাক কাজ করেনি বলে সেটা ভিডিওটা নতুন করে করতে হচ্ছে। এরপরে দেখো, সেটা হলো ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক ব্যাকটেরিয়া বাস করে, এটা হলো রাইজোবিয়াম। তাহলে ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে রাইজোবিয়াম বাস করে। চেনোপডিয়াম একটি ড্যাশ, এটা আগাছা, চেনোপডিয়াম একটি আগাছা। জিঙ্ক ফসফাইড ব্যবহৃত হয় ইঁদুর দমনে, তাহলে ইঁদুর দমনে জিঙ্ক ফসফাইড। এবারে বলা আছে প্রথম জোটটির সম্পর্ক দেখিয়ে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করতে বলছে। মেজর কার্প, কাতলা, মানে মেজর কার্প উদাহরণ হলো কাতলা, তাহলে মাইনর কার্প উদাহরণ কী হবে? বাটা হবে। তাহলে মেজর কার্প এটা কি, মেজর কার্প উদাহরণ কি? কাতলা পড়ছে, তাহলে মাইনর কার্প উদাহরণ হবে বাটা। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো 3-এর 1-এরটা ডিপ লিটার পদ্ধতি, একটা টিকা লিখতে বলছে। ডিপ লিটার পদ্ধতি টিকা তোমরা খুব ভালো করে আমাদের করা আছে 13 নম্বর স্কুল পানিপারুল মুকেশ্বর হাই স্কুল যেটা আছে, সেটা জীবনবিজ্ঞানের পোর্শনে তোমরা দেখবে, সেটা 3-এর 2-এর উত্তরটা ভালো করে দেখে নেবে। আমরা জীবনবিজ্ঞানের পোর্শন শুরু হয়েছে, তাহলে তোমরা জীবনবিজ্ঞানের পোর্শনে তোমরা ওই 13 নম্বর স্কুল সেটা তোমরা দেখে নেবে। 3-এর 2-এর উত্তরটা কী আছে, সুন্দর করে করা আছে। 2-এরটা বলা আছে নিবিড় মিশ্র মৎস্য চাষ বলতে কী বোঝো? নিবিড় মিশ্র মৎস্য চাষ বলতে কী বোঝো, এটাও তোমাদের করা আছে। সেটা হলো 12 নম্বর স্কুল মেদিনীপুর কলেজিয়েট স্কুল, সেটা লাইফ সায়েন্সে তোমরা 3-এর 2-এরটা দেখে নেবে। তাহলে এটা অবশ্যই দেখে নেবে। মানে 12 নম্বর স্কুল মেদিনীপুর কলেজিয়েট স্কুল যে আছে লাইফ সায়েন্সে 3-এর 2-এরটা উত্তরটা করা আছে, খুব ভালো করে তোমরা দেখে নেবে। এরপরে চলে আসছি যক্ষ্মা রোগের উপসর্গ কী আছে। যক্ষ্মা রোগের উপসর্গ লিখতে বলছি, পরের প্রশ্ন 3-এর প্রশ্ন। এটা হলো 1 নম্বর, যক্ষ্মা রোগের উপসর্গগুলো হলো নাম্বার 1 যে দীর্ঘস্থায়ী ভয়াবহ কাশি হবে, তার সঙ্গে রক্ত পড়বে। নাম্বার বি হলো সন্ধ্যার সময় জ্বর আসবে, প্রচণ্ড ঘাম হবে।
3 নম্বর পয়েন্ট হলো রাত্রে শ্বাসকষ্ট সৃষ্টি হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো যে যক্ষা, এটা হলো দীর্ঘস্থায়ী ভয়াবহ কাশি হবে নাম্বার 1, তার সঙ্গে রক্ত পড়বে। সন্ধ্যার পর জ্বর আসবে, প্রচণ্ড ঘাম হবে। আর 3 নম্বর পয়েন্ট হলো যে রাত্রে শ্বাসকষ্ট হবে। আর আজকের লাস্ট প্রশ্ন, সেটা হলো কালাজ্বরের অপর নাম কি? এই রোগের লক্ষণ লিখতে বলছে। মনে রাখবে সেটা হলো কালাজ্বরের অপর নাম দমদম জ্বর। কালাজ্বরের অপর নাম কি? দমদম জ্বর। লক্ষণ কি? নাম্বার 1, সেটা নির্দিষ্ট সময় অন্তর ধারাবাহিকভাবে প্রবল জ্বর আসবে। মানে একটা নির্দিষ্ট সময়ের অন্তর প্রচণ্ড জ্বর আসবে, মানে ধারাবাহিকভাবে জ্বর, অনেক দিন তো জ্বরটা থাকবে এবং প্রবল জ্বর আসবে। নির্দিষ্ট সময় অন্তর ধারাবাহিকভাবে প্রবল জ্বর আসবে। নাম্বার 2 হলো খিদে কমে যাবে, বমিভাব দেখা দেবে। 3 নম্বর পয়েন্ট হলো যকৃৎ এবং প্লীহার ও বৃদ্ধি ঘটবে। আর 4 নম্বর পয়েন্ট হলো ত্বকে কালো দাগ দেখা যাবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো নির্দিষ্ট সময় অন্তর ধারাবাহিকভাবে প্রবল জ্বর আসবে। 2 নম্বর পয়েন্ট হলো খিদে কমে যাবে, বমিভাব দেখা দেবে। 3 নম্বর পয়েন্ট আমরা কি বলবো? যকৃৎ এবং প্লীহার বৃদ্ধি ঘটবে। আর 4 নম্বর পয়েন্ট হলো ত্বকে কালো দাগ দেখা যাবে। তাহলে আজকে আমরা রথিপুর বড়দা বাণীপীঠ এটা 205 থেকে 206 এই পেজে সমস্ত সলভ করলাম জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান পোর্শন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। এবং কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। যদি এবং এখন গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, তাই তোমরা ভালো করে ভিডিওগুলো দেখো, ভালো করে প্র্যাকটিস করো। ইউনিট 2 তোমরা অত্যন্ত ভালো নাম্বার পাবে। তোমরা ভালো করে গ্রীষ্মের ছুটি কাটাও। আমার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করছি।